আমি কিছু ব্যাপার নিয়ে পড়ালেখা করতেছিলাম। কারণ হচ্ছে বাংলাদেশের ফেসবুকে শেখ মুজিবুর রহমানকে নিয়ে যেইভাবে সমালোচনা করা হচ্ছে, আসলে এটা কতটুকু যৌক্তিক বা অযৌক্তিক বা এটার কোনো যৌক্তিকতা আছে কিনা সেটার জন্য একটু স্টাডি করতেছিলাম। তো স্টাডি করে যতটুক বুঝতে পারতেছি, তো ভাবলাম যে যেহেতু আমিও স্টাডি করতেছি, তো আরো প্রত্যেকটা মানুষকে যদি জানাইতে পারি তাহলে হয়তোবা ভালো হবে। কারণ আমরা বাঙালি জাতিদের প্রবলেমটা হচ্ছে যে আমরা কোনো কিছু নিজে না বুঝে অন্যজনের কথায় হচ্ছে অনেক লাফাই। তো আমি যেটা বিষয় আরকি দেখতে পাচ্ছিলাম, তো শেখ মুজিবুরকে নিয়ে যে স্টাডি করলাম সেটার আলোতে ওনাকে বিশ্লেষণ করার ট্রাই করব। আশা করি সবাই শুনলে উপকৃত হবেন। তো যাই হোক, শুরু করা যাক। তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের জাতির পিতা এবং স্বাধীনতার মহান নেতা। তার জীবনে কিছু গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হলো। তার শৈশব যদি বলতে যাই, তার শৈশবে 1920 সালে 27 মার্চ গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন এবং তার বাবা লুৎফুর রহমান এবং মাতা সাহেরা খাতুন ছিলেন। তো সেটা গেল। যেহেতু তার শৈশব নিয়ে আমাদের অত কিছু জানার দরকার নাই, তার রাজনৈতিক জীবন নিয়ে মূলত আলোচনা ও সমালোচনা হচ্ছে, যেটা আসলে আমাদের জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক জীবন শুরু হয় হচ্ছে 1940-এর দশকে প্রথম দিকে। তার মানে 1940 সালের প্রথম দিকে হলো তার রাজনৈতিক জীবন শুরু হয়। সে যদি 20 সালে জন্মগ্রহণ করেন, 40 সালে, তার মানে 20 বছর বয়সে সে রাজনীতি শুরু করে। তিনি বাংলার মুসলিম ছাত্রলীগের সঙ্গে জড়িত ছিলেন। তিনি বাংলার মুসলিম ছাত্রলীগের সঙ্গে, তাকে যারা বিভিন্নভাবে সমালোচনা করতে চায়, সে মুসলমানের পক্ষে ছিল না, তাদের ক্ষেত্রে সে কিন্তু প্রথমে মুসলিম লীগের সঙ্গে জড়িত ছিল এবং পরে আওয়ামী মুসলিম লীগ লোগে যোগ দেন, যা পরে বাংলাদেশ আওয়ামী লীগ নামে পরিচিত হয়। 1947 সালে যখন ভারত পাকিস্তান সরি যখন ভারত পাকিস্তান ভাগ হয়, তারপরে ভারত বিভাগের পর তিনি পূর্ব পাকিস্তানের রাজনীতিতে সক্রিয় হন। পূর্ব পাকিস্তান মানে বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় হন। ভাষা আন্দোলন ও স্বাধীনতা সংগ্রাম। 1952 সালে যখন ভাষা আন্দোলন হয়, শেখ মুজিবুর রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং 1966 সালে তিনি 6 দফা দাবি উত্থাপন করেন। 6 দফা দাবি উত্থাপন করছিল পাকিস্তান আমলে আর কি, পাকিস্তান পিরিয়ড, পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসনের ভিত্তি হিসেবে পরিচিত। মানে বাংলাদেশের স্বায়ত্তশাসনের জন্য 6 দফা দাবি দিয়েছিল। তো 6 দফা দাবি আসলে আমাদের জানা উচিত। 1966 সালে শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের বর্তমান বাংলাদেশ আর কি জনগণের স্বায়ত্তশাসনের লক্ষ্যে 6 দফা দাবি উত্থাপন করেন। এই 6 দফা দাবি ছিল বাঙালি জাতির অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক অধিকার আদায়ের একটি সুনির্দিষ্ট রূপরেখা। এই 6 দফা দাবিটা কী কী ছিল এখানে দেখেন। সংবিধানের কাঠামো। পাকিস্তানের একটি ফেডারেল শাসন কাঠামো গঠন করতে হবে, যেখানে প্রতিটি প্রদেশকে পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসন দিতে হবে। মুদ্রানীতি ও অর্থনীতি। দুটি পৃথক মুদ্রা ব্যবস্থা চালু করতে হবে বা পূর্ব পাকিস্তানের জন্য পৃথক মুদ্রা থাকতে হবে, যাতে কেন্দ্রীয় ব্যাংকের উপর নির্ভরশীলতা কমে। আন্তর্জাতিক বাণিজ্য। পূর্ব পাকিস্তান নিজস্বভাবে আন্তর্জাতিক বাণিজ্য পরিচালনা করবে এবং তার নিজস্ব বৈদেশিক মুদ্রার আয় রাখতে পারবে। কর ও রাজস্ব। পূর্ব পাকিস্তান থেকে আদায়কৃত কর ও রাজস্ব পূর্ব পাকিস্তানেই ব্যয় করতে হবে এবং কেন্দ্রীয় সরকারের কর আদায়ের ক্ষমতা থাকবে না। বৈদেশিক সম্পর্ক। পূর্ব পাকিস্তান নিজস্বভাবে আন্তর্জাতিক সম্পর্ক স্থাপন করতে পারবে এবং বৈদেশিক সাহায্য গ্রহণের অধিকার থাকবে। পুলিশ ও সামরিক বাহিনী। পূর্ব পাকিস্তান নিজস্ব মিলিশিয়া বা আধা সরকার সামরিক বাহিনী গঠন করতে পারবে। তার মানে এখানে বলেন তো, অনেকেই বলে যে শেখ মুজিবুর রহমান বাংলাদেশ যে স্বাধীন হোক সেটার পক্ষে ছিলেন না। আচ্ছা, আমি একটা প্রেক্ষাপট আপনাকে বলি। তো আপনারা ধরেন দুইটা ভাই, তো আপনাদের 2 বিঘা জমি আছে আপনার বাবার। তো আপনি 2 বিঘা জমি আপনার বড় ভাইয়ের আন্ডারে আছে, যে বড় ভাই সব কিছু খাচ্ছে, মানে বড় ভাই চাষাবাদ করতেছে। উনি যা ফসল আদি হয় সেই নিয়ে যায়, আপনাকে বিন্দুমাত্র কোনো খরচও দেয় না।
কিন্তু আপনি তার ফ্যামিলিতে খান হয়তো বা, জাস্ট আপনি খাচ্ছেন বা তার সাথে থাকতেছেন এতটুকুই, কিন্তু একসাথে বলে আপনি কোনো আপনার অধিকার পাচ্ছেন না। তো সেক্ষেত্রে কি আপনি আপনার বড় ভাইয়ের সাথে থাকবেন কি না, বা আপনি আপনার অধিকার পাওয়ার জন্য আপনি আলাদা হইতে চাবেন কি না? আপনি যেহেতু একসাথে থাইকা আপনার অধিকার পাচ্ছেন না, তখন তো আপনি চাবেন যে আমি আলাদা হয়ে যাব, আমার জমি আমাকে ভাগ করে দাও, আমি আমার মতো চলবো, রাইট? যদি আপনার বড় ভাই আপনাকে আপনার ন্যায্য অধিকার বুঝাই দিত, তাহলে তো আপনার আলাদা হওয়ার প্রয়োজন ছিল না। কজ হচ্ছে আপনি একসাথে থেকেই তো দুইজনে ভালো কিছু করতে পারতেন, কারণ আপনার অধিকার তো আপনি পাচ্ছেনই, আপনি কোনোভাবে বঞ্চিত হচ্ছেন না। তো সেক্ষেত্রে আপনার মানে আলাদা হওয়ার দরকারটাই কি আমার প্রেক্ষাপটে? তো শেখ মুজিবুর রহমান তো দেখেন বাংলার জন্যে, বাংলাদেশের জন্যে সে সংবিধান কাঠামো, স্বায়ত্তশাসন চেয়েছিল, নিজস্ব মুদ্রানীতি চেয়েছিল, আন্তর্জাতিক বাণিজ্য, পূর্ব পাকিস্তান নিজস্বভাবে আন্তর্জাতিক বাণিজ্য পরিচালনা করবে, আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল ট্রেড করতে পারবে, তার বৈদেশিক মুদ্রার আয় রাখতে পারবে, কর ও রাজস্ব, বাংলাদেশের যত রাজস্ব আয় হবে সেটা বাংলাদেশেই খরচ করতে হবে, বৈদেশিক সম্পর্ক, সে একটা রাজ্য হিসেবে, স্বায়ত্তশাসন অঞ্চল হিসেবে তার নিজস্ব, যেখানে নিজস্বভাবে আন্তর্জাতিক সম্পর্ক স্থাপন করতে পারবে এবং বৈদেশিক সাহায্য গ্রহণ অধিকার থাকবে, সাহায্য গ্রহণের অধিকার থাকবে, পুলিশ ও সামরিক বাহিনী এবং নিজস্ব পুলিশ বাহিনী ও সামরিক বাহিনী থাকবে। তাইলে এইগুলা যদি একটা রাজ্যের থাকে, তাহলে সেটা স্বাধীনতার থেকে কোনো অংশে কম নাকি আপনার বলে মনে হয়? তো এইটা সে 1966 সালেই চেয়েছিল, যেটা পাকিস্তান 1971 সালেরও অনেক আগে। তো দেখেন, তো 1971 সালের অনেক আগেই, যার জন্যেই তার কিন্তু অনেক এই দাবিটা যখন সে উত্থাপন করেছিল, তারপর থেকেই কিন্তু তার জেল জুলুম শুরু হয়ে গেছিলো, তার উপর পাকিস্তানি হানাদার বাহিনীর অত্যাচার শুরু হয়ে গেছিল। তো আমার কথা হচ্ছে, যারা বলেন যে শেখ মুজিবুর রহমান পাকিস্তান থেকে আলাদা হইতে চায়নি, এটা আসলে অনেক ভুল বলেন। কারণ হচ্ছে সে তো আলাদা না হতে চেয়েও তো আলাদার মতোই চেয়েছিল, বাংলাদেশের মানুষের অধিকার চেয়েছিল। তো দেখেন, পরে ডিসকাশন করতে আমি 6 দফা নিয়ে আর কি ডিসকাশন করলাম। তো 6 দফার পরে আরও এখানে মুক্তিযুদ্ধ স্বাধীনতার ঘোষণা নিয়ে একটি সমালোচনা আছে বা একটু কনফ্লিক্ট আছে। যেরকম 1971 সালে 7ই মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে শেখ মুজিবুর রহমান তার ঐতিহাসিক ভাষণে বাঙালিদের স্বাধীনতার জন্য প্রস্তুত হতে বলেন। যেই 7ই মার্চের ভাষণের মাধ্যমে সারা বাঙালি জাতিকে সে জাগ্রত করে তুলল পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে, সেই 7ই মার্চকে আজকে কলঙ্কিত করার ট্রাই করতেছে। আচ্ছা, বাঙালি আসলে আমরা মানে যদি কৃতজ্ঞতা বোধ, আসলে কি অকৃতজ্ঞ জাতি কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না যদি কৃতজ্ঞতা বোধ না থাকে। শেখ মুজিবুর কি ছিল, খারাপ ছিল, ভালো ছিল, সেইটা বিষয় না। বিষয় হলো শেখ মুজিবুরের নেতৃত্বেই তো বাংলাদেশ স্বাধীন হয়েছে, তাই না? তার নেতৃত্বেই তো বাঙালি পুরা জাতি ঝাঁপিয়ে পড়েছিল পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে। তাইলে আমরা আজকে কেন তার ওইটাকে অস্বীকার করতেছি, বা আমরা এটা কেন স্বীকার করতে তাদের প্রবলেম কি? তার নেতৃত্ব হয়েছে, এটা তো আমাদের স্বীকার করতে হবে। সে যদি খারাপ করে থাকে সেটা আলাদা ব্যাপার, বা নেতৃত্বকে আমরা স্বীকার করতে পারতেছি না। কত বড় অকৃতজ্ঞ জাতি হিসেবে আমরা নিজেকে উপস্থাপন করতেছি। পাকিস্তানি সেনাবাহিনী 25শে মার্চ রাতে বাঙালিদের ওপর আক্রমণ চালায়, যা মুক্তিযুদ্ধের সূচনা করে। 25শে মার্চের যে রাতে যে বাঙালিদের উপর বা আক্রমণ চালায়, যা মুক্তিযুদ্ধের সূচনা করে। 26শে মার্চ তিনি আনুষ্ঠানিকভাবে, শেখ মুজিবুর রহমান 26শে মার্চ তিনি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। 26শে মার্চ আনুষ্ঠানিকভাবে তিনি বাংলাদেশের স্বাধীনতা করেন। তারপরে তাকে পাকিস্তানি বাহিনী ধরে নিয়ে যায় পশ্চিম পাকিস্তানে। 1971 সালে 26শে মার্চ রাতে পাকিস্তানি সেনাবাহিনী অপারেশন সার্চ লাইট নামে এক নৃশংস অভিযান চালায়, যার উদ্দেশ্য ছিল বাঙালিদের স্বাধীনতার আন্দোলন দমন করা। এই হামলার পর, আচ্ছা, শেখ মুজিবুর রহমান 26শে মার্চ 25শে মার্চে স্বাধীনতার ডাক যদি নাই আসতো, তাহলে 25শে মার্চ রাতে পাকিস্তান সেনাবাহিনী কেন মানুষের উপর হামলা করলো? স্বাধীনতা আন্দোলনকে হটানোর জন্য তারা 25শে মার্চ নামলো। এই হামলার পর 26শে মার্চ প্রথম প্রহরে শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন। যদিও শেখ মুজিবুর রহমানকে পাকিস্তানি সেনাবাহিনী গ্রেফতার করে পশ্চিম পাকিস্তানে নিয়ে যায়, তার এই ঘোষণা বার্তা দ্রুত সারা দেশে ছড়িয়ে পড়ে।
দ্রুত সারা দেশে ছড়িয়ে পড়ে। তারপরে এখানে আর একটা বিষয় আছে, মানে যে জিয়াউর রহমানকে নিয়ে অনেকে বলে যে জিয়াউর রহমানও স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। আমার কথা, তিনি দিতেও পারেন, সে হয়তোবা দিয়েছেন। তো এখানে দিয়েছেন তো শেখ মুজিবের নেতৃত্বেই সে স্বাধীনতার ডাক দিয়েছিলেন। দেখেন, 26শে মার্চ চট্টগ্রামে থাকা মেজর জিয়াউর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে স্বাধীনতার ঘোষণা পাঠ করেন। তিনি কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন, যেখানে তিনি বলেন, আমি মেজর জিয়া বাংলাদেশ মুক্তিবাহিনীর পক্ষ থেকে ঘোষণা করছি যে আজ থেকে বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। এই ঘোষণা মুক্তিযোদ্ধাদের প্রেরণা যোগায় এবং দেশের বিভিন্ন স্থানে স্বাধীনতার আন্দোলন আরও তীব্র হয়। শেখ মুজিবুর রহমান হয়তোবা আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছিলেন, কিন্তু সেই ঘোষণাপত্রটা প্রকাশ করেছিল জিয়াউর রহমান বেতার কেন্দ্রের মাধ্যমে বিভিন্নভাবে। কারণ শেখ মুজিবুর ঘোষণা দেওয়ার আগে যেহেতু তাকে ধরে নিয়ে গেছিল, সে হয়তো ওরকমভাবে দিতে পারে নাই, কিন্তু জিয়াউর রহমান সেটা রেডিও টেলিকাস্টের মাধ্যমে সারা পৃথিবীতে বা জাতির কাছে উপস্থাপন করেছিল। তো এরকম হইতে পারে, আমি যদিও এটা 100% শিওর না। তো যাই হোক, যেই দেখ, কিন্তু নেতৃত্ব ছিল শেখ মুজিবুর রহমানের ছিল। শেখ মুজিবুরের নেতৃত্বেই তো জিয়াউর রহমান স্বাধীনতার ডাক, স্বাধীন বাংলাদেশ। 1972 সালে স্বাধীন বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে তিনি দায়িত্ব গ্রহণ করেন। তিনি একটি নতুন সংবিধান প্রণয়ন করেন, যা সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষ ও জাতীয়বাদকে ভিত্তি হিসাবে গ্রহণ করে। আচ্ছা, আমার কথা হচ্ছে, একটা দেশ ধর্মনিরপেক্ষ জাতীয়তাবাদেই তো হওয়া উচিত, তাই না? কারণ হচ্ছে, দেখেন, দেশ, আমরা একটা বাঙালি জাতি, আমাদের দেশে যখন বিভেদ থাকবে, অন্য শত্রুরা, অন্য অন্য দেশের লোকজন বা অন্য দেশ আমাদের সাথে নাক গলাতে পারবে। অনেকেই বলে না যে ভাইয়ের ভাইয়ের দ্বন্দ্বে যখন বাইরের মানুষ সুযোগ পাবে, তখনই তোমাদের সংসারে অশান্তি শুরু হবে। তো আমরা নিজেরা কেন দ্বন্দ্ব করব? কারণ হচ্ছে, আমরা ঠিক আছে মুসলমান সংখ্যাগরিষ্ঠ, আমরা আমাদের নীতি অনুযায়ী চলতে হবে। আসলে মানে আমরা মুসলমান, আমরা আমাদের মতো নামাজ পড়বো, ধর্ম অনুসরণ করব। হিন্দু যারা হিন্দুদের মতো করবে, অন্য ধর্ম যারা অন্যদের মতো করবে। তাহলে আমাদের প্রবলেমটা কোথায়? ধর্মনিরপেক্ষ যদি সমাজ ব্যবস্থা বা রাষ্ট্র ব্যবস্থা হয়। কারণ আপনি দেখেন, আমরা আজকে এখানে হয়তোবা মুসলমান আছি, তো আমরা যদি চাই যে আমাদের মতো করেই রাষ্ট্র চলবে, অন্য কেউ থাকতে পারুক বা না পারুক, সেটা আমাদের দেখার বিষয় না। তাইলে আপনি ইন্ডিয়ার কথা চিন্তা করেন তো। ইন্ডিয়া যদিও ধর্মনিরপেক্ষ দেশ, কিন্তু আসলে এই বিজেপি সরকারের আমলে মুসলমানরা অনেক নির্যাতিত, নিপীড়িত হচ্ছে। কিন্তু আমরা বাংলাদেশ কেন ইন্ডিয়ার মতো হতে যাব? আমরা হিন্দু মুসলমান ভাই ভাই, আমরা সবাই মিলে থাকবো। আমার কথা হচ্ছে, আমরা জাতিগত বিদ্বেষ বা জাতিগত প্রতিহিংসা না হোক। কারণ আপনার জাতির মানে নিজেদের দেশের মধ্যে যখন বিশৃঙ্খলা সৃষ্টি হবে, অন্য দেশ সুযোগ পাবে আপনার দেশকে অস্থিতিশীল করার জন্য। কারণ অন্য দেশ আপনার নাক গলাতে পারবে আপনার ব্যাপারে। সো আমরা জাতি হিসেবে যখন ইউনিটি থাকবো, আমাদেরকে কেউ কখনো, মানে কি বলবো, পরাজিত করতে পারবে না। জাতি হিসেবে সবার আগে ইউনিটি থাকতে হবে, ধর্ম বর্ণ নির্বিশেষে। আর ধর্ম যার যার ধর্ম, নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মানবিকতা ছিল, যার যার গুণাবলীর কারণে হাজার কোটি আজকে পৃথিবীতে দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ জনসংখ্যা হচ্ছে মুসলমান। তো ধর্ম হচ্ছে মুসলমান। তো এইটা কি জন্যে মুসলমান হয়েছিল? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায়, আদর্শে, যে তার মানবিকতায় বা তার গুণাবলীতে, সে কি ভয় দেখায় মানুষকে মুসলমান ধর্মে গ্রহণ করাইছিল? নাকি মানুষকে, আজকে অনেকেই বলে যে খিলাফত প্রতিষ্ঠা করব। আচ্ছা, খিলাফতটা কি? নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শই যদি আদর্শ না হয়, খিলাফত কি? খিলাফত হচ্ছে নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যারা বিভিন্ন সাহাবীগণরা যারা যেই খিলাফত প্রতিষ্ঠা করছিল, সেইটা হলো খিলাফত। তাইলে আমার কথা হচ্ছে, নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তো কিছুদিন রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করছিলেন। কিন্তু তার মতো করে আমরা কেন পরিচালনা করতে পারবো না বা করব না? কারণ সে তো ধর্ম নিরপেক্ষ ছিল।
সে যখন কোনো রাজ্য মানে জয় করত বা মক্কা মদিনা জয় করলেন, তখন সে তো কোনো সরাসরি কারো মানে জুলুম করেনি বা তার মানবিকতার জন্যেই তো মানুষ তার প্রতি আ ঝুঁকে ঝুঁকেছিল বা তার আদর্শে অনুপ্রাণিত হয়েই তো মুসলমান ধর্ম গ্রহণ করেছিল। তাইলে আমরা তার আদর্শে আদর্শিত না হয়ে খিলাফত ব্যবস্থা, আমি জানি না খিলাফত ব্যবস্থা আসলে কি তাদের আ ধারণা কি? কিন্তু বিভিন্ন জায়গায় আফগানিস্তান, তারপরে বিভিন্ন দেশে যেই হারে মানে অশান্তি দেখি, এরকম যদি হয় তাইলে আমি কখনোই এটাকে সমর্থন করি না। আমরা হচ্ছে ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষের তার বাঁচার অধিকার আছে। প্রত্যেকটা মানুষ তার নিজের মতো করে বাঁচতে পারে। আপনি আপনার ধর্ম মানেন। কারণ আল্লাহ তাআলা যদি জোর করে হিন্দুকে জোর করে মুসলমান বানানোই লাগবে, তাহলে আল্লাহ তাআলার কাছে হিউজ পাওয়ার আছে। He have enough ability. তো সেই নিজেই তো মুসলমান ধর্ম বিভিন্ন বর্ণ সৃষ্টি করে দিয়েছেন। তাইলে আমরা কেন জোর করে আরেকজনকে আমাদের ধর্মে বা আমাদের মতাদর্শে আনতে হবে বা আমাদের মতো করে চলতে হবে? তার নিজস্ব স্বাধীনতা বোধ থাকতে হবে না কেন? কারণ আপনি দেখেন আমি মুসলমান, আমরা জন্মগতভাবে মুসলমান। আমরা মুসলমানের প্রতি যেরকম ভালোবাসা আছে, যারা হিন্দু বা অন্য ধর্মের, তারাও তো জন্মগতভাবে সেই ধর্মেরই। আমরা যেরকম বুঝি যে আমরা মারা গেলে আজকে মুসলমান ধর্ম ঠিকঠাক না মানলে কিয়ামতের দিন আমাদের দোজখে দেওয়া হবে। তারাও তো জানে যে আমাদের ধর্ম যদি আমরা কোনোভাবে ভুল মানি আমরাও দোজখে যাবো। আমরা যেরকম ভাবি যে আমাদের ধর্মটাই ঠিক, ওদের ধর্ম ভুল, ঠিক ওরাও ভাবে যে ওদের ধর্ম ও ঠিক, আমাদের ধর্ম ভুল। তাইলে আপনি জাস্ট আপনাকে ওই অবস্থানে দাঁড়া করান তো, যে অবস্থানে একটা হিন্দু আছে। কারণ আপনি জন্মগতভাবে সে হিন্দু পরিবারে জন্মগ্রহণ করছে। কারণ তার তো কোনো অপশন নাই। কারণ তার ছোটবেলা থেকে সেই আদর্শে অনুপ্রাণিত হয়ে সে বড় হয়েছে। সে কি হুট করে আপনার ধর্মকে আপনি ভালো বলে চলে আসতে পারবে? কারণ তার ধর্মেও তো ভয় আছে। সে যদি অন্য ধর্ম যায়, সে দোজখে যাবে, সে নরকে যাবে। তাইলে তার ব্যাপারটাও তো আপনাকে ভাবতে হবে, তাই না? তো যাই হোক, ধর্মনিরপেক্ষতা আসলে আমি সবসময় সাপোর্ট করি। এটার বিপক্ষে যারা চান, তারা কি চান আসলে আমি বুঝি না, জানি না। যাই হোক, ওইটা নিয়ে আর কথা বলতে যাচ্ছি না। তো শেখ মুজিবুর রহমানের মৃত্যু নিয়ে যদি কথা বলি, ১৯৭৫ সালে ১৫ই আগস্ট একদল সেনা কর্মকর্তা শেখ মুজিবুর রহমানের পরিবারকে হত্যা করে। সে তার সপরিবারকে পরিবারের প্রত্যেকটা মানুষকে হত্যা করেন। তাইলে যে যার যার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করলো, তাকে সপরিবারে হত্যা করলো। তো অনেকেই বলবেন যে তাকে হত্যা কেন করছে? সে অনেক ভুল করছিল। বা সে বাকশাল কায়েম করছিল। বাকশাল নিয়ে অনেকেই অনেক কিছু বলেন। আসলে বাকশাল নিয়ে আমি একটু বলব। তো আমার কথা হচ্ছে এই যে ধরেন বাংলাদেশে ২০২৪ এ যেই আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা চলে গেলেন। তো আমার কথা হচ্ছে, এখন কি আপনার মনে হয় আইন শৃঙ্খলা ব্যবস্থা এতটা স্বাভাবিক আছে? কারণ এখন মানুষ দেখেন জায়গায়, জায়গায় মানুষ মরতেছে। জায়গায়, জায়গায় অন্যায় অত্যাচার হচ্ছে। আপনি আইনের কোনো ওরকমভাবে সহায়তা পাচ্ছেন না। 100% আগে যেরকম সহায়তা পাইলেন আগে আপনি দেখেন তো একটা এলাকায় একটা মৃত্যু মানে কি, আপনি এলাকার পুরা গ্রামের মানুষ সহ সারা এলাকায় থাকতে পারত না। সারা এলাকায় একটা থমথম একটা ভাবে থাকতো যে একটা মানুষ মারা গেছে। এখন তো মরতেছে অহরহ, যেখানে সেখানে লাশ পাওয়া যাচ্ছে। কোনো বিন্দুমাত্র ওই ফিলিংটা আপনি অনুভব করতেছেন? যে মরতেছে সেই যাচ্ছে, তার ফ্যামিলি বুঝতেছে। এর বাইরে কেউ বুঝতেও পারতেছে না। এ যে কি একটা অবস্থা। আমাদের এলাকায় যেরকম ধরেন কিছুদিন আগে মারামারি করে একজন মানুষ মারা গেল। কিন্তু সেইটা তারপরেও যাদের মাধ্যমে মারা গেল তারা রিল্যাক্সে ঘুরে বেড়াচ্ছে। ওইটার কোনো আদৌ যে একটা মানুষ মরছে সেটার কোনো ভ্রুক্ষেপই নাই আইনশৃঙ্খলা বাহিনীর। তো আগে তো এই অবস্থা তো অন্তত হইতে পারত না। এখন তো হচ্ছে। তো যদি তাও তো বাংলাদেশ একটা সার্বভৌম স্বাধীন দেশ। বাংলাদেশের নিজস্ব সেনাবাহিনী রয়েছে, বাংলাদেশের নিজস্ব পুলিশ বাহিনী রয়েছে, বাংলাদেশের প্রত্যেকটা সেক্টর রয়েছে। এখানে একটা সরকার ব্যবস্থা হয়তোবা ভেঙে গেছে। তো যার জন্যে যদি এরকম হয়ে যেতে পারে, ১৯৭৫ সালে ১৯৭১ সালে দেশ স্বাধীনের পরে নতুন একটা দেশের জন্ম হয়েছে। যেই দেশে ছিল না কিচ্ছু। আপনার কোনো রাষ্ট্রীয় কোনো ব্যবস্থাই ছিল না, রাষ্ট্রীয় কোনো সিস্টেমই ছিল না, কোনো কিছুই ছিল না। সেই দেশটাকে আপনি কি বলতে পারেন যে কন্ট্রোল করা অতটা ইজি হবে বা ইজি হতো?
কারণ রাষ্ট্রের তো কেবল নতুন মাত্র একটা জন্মগ্রহণ করা ভূমিষ্ঠ একটা বাচ্চার মতো। কারণ তার না ছিল কিছু, নাই ছিল আইন ব্যবস্থা, কোনো কিছুই তো ছিল না। আর্মি ব্যবস্থা, কোনো কিছুই ছিল না। তাহলে সেই দেশে আর এখন তো এই যে দেখেন বাংলাদেশে শেখ হাসিনা যাওয়ার পর আইন শৃঙ্খলা ভেঙে যাওয়ার পর কি হারে ডাকাতি শুরু হইল প্রত্যেকটা এলাকায়, এলাকায় বিশৃঙ্খলা শুরু হইল। তাইলে সেই সময় কি খারাপ মানুষ ছিল না? তখন তো আরো খারাপ মানুষ বেশি ছিল। কারণ তখন তো মানুষের ভিতর অভাব-অনটন আরো বেশি ছিল। মানুষ আর্থিকভাবে অতটা সচ্ছল ছিল না। মানুষের ভিতরে নৈতিকতা বোধটা কম ছিল। তখন তো দুর্নীতি আরো বেশি হইতো। কারণ আমি সেদিন আমার বাবাকে নিয়ে হসপিটালে গেলাম, তো একটা মুরব্বি বলতেছিল যে, "আগে আমাদের সময়" অনেক মানুষ গল্প করে যে আগের মানুষ অনেক ভালো ছিল। তা উনি বলতেছিল যে, আগে আমাদের সময় একটা কিছু রেখে যাওয়া যাইত না বা একটা কিছু একটা জায়গায় রাখলে ওইটা রাত্রে চুরি হয়ে যাইত, নিয়ে যাইত। তো মানুষ এরকম ছিল। আর এখন অনেক কিছু অনেক জায়গায় পড়ে থাকে, মানুষ চুরিও করে না বা নিয়ে যায় না। তাইলে আগের মানুষ, এখন মানুষ কিন্তু ওই ১৯৭১ সাল পর থেকে ৫০-৫৩ বছর বলেন, কত বছর হয়েছে। তে এত বছরে কি মানুষ অনেক শিক্ষিত হয়েছে, আর্থিকভাবে স্বাবলম্বী হয়েছে। তারপরেও মানুষ অ্যা আমাদের বাঙালি এখনো এতটা আমরা মানসিকভাবে উন্নতি হইতে পারিনি অন্যান্য দেশের কাছ থেকে। মানে অন্যান্য দেশটা যত উন্নত বা আপডেট মেন্টালি, আমরা কিন্তু অতটা আপডেট এখনো না। তো এখন স্বাধীনতা জাস্ট সরকার ব্যবস্থা গেছে। তার জন্যেই আপনার দেশে, দেশে ডাকাতি বিভিন্ন অনাচার শুরু হয়ে গেছে। আর তখন একটা নতুন দেশ গঠন হইছে যার কিছুই ছিল না। তা মানুষ ছিল ৫০ বছর আগে আরো অশিক্ষিত, অভাব-অনটনের মধ্যে দিয়ে। তো তখন তাদের মধ্যে নৈতিকতা কি বোধ কি এত বেশি ছিল? তখন তো মানুষ তার মানুষের অভাব ছিল, চুরি করত। যার যা জোর ছিল সে তার জবরদস্তি করে খাইতে পারত। কারণ আইন শৃঙ্খলা বাহিনী তো ছিল না। তো তখন বিশৃঙ্খল হওয়াটা কি স্বাভাবিক না? তো যাই হোক, ওইটা নিয়ে অনেক কথা। তো শেখ মুজিবুর যখন এই বিশৃঙ্খলা অবস্থাকে সামাল দেওয়ার জন্য বাকশাল গঠন করল, তখন মানুষ সমালোচনা শুরু করে স্বৈরাচারী ব্যবস্থা ছিল। তা আসলে বাকশালটা কি সেটাও আপনার জানতে হবে। না, বাকশাল। বাকশাল বা বাংলাদেশ, দেখেন বাকশালটা কি? বাকশাল বা বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ। বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ ছিল। না, আওয়ামী লীগ ছিল শেখ মুজিবুর রহমানের একটি ঐতিহাসিক রাজনৈতিক উদ্যোগ। ১৯৭৫ সালের ২৪শে জানুয়ারি স্বাধীনতার পরবর্তী সময়ে শেখ মুজিবুর রহমান বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা আনতে এবং জাতীয় ঐক্য গড়ে তোলার লক্ষ্যে, যেহেতু একটা জাতি সর্বমত স্বাধীন হয়েছে, জাতির না ছিল কোনো স্ট্রং আইন ব্যবস্থা, না ছিল অর্থনৈতিকভাবে স্বাবলম্বী। তো ওই সময় আমরা প্রত্যেকটা দলমল নির্বিশেষে যদি এক একীভূত না হই, দলের ভিতর যদি রাজনৈতিক হানাহানি বা মারামারি শুরু হয় তাহলে কিন্তু দেশ আরো পিছায় যাইত। তো এই উদ্যোগটা আমার তো মনে হয় না অত খারাপ কোনো উদ্যোগ ছিল। উনি প্রত্যেকটা দলমল সবাইকে নিয়ে স্থিতিশীলতা আনতে এবং জাতীয় ঐক্য গড়ে তোলার লক্ষ্যে বাকশাল গঠন করেন। সে চাইছিল জাতীয় একটা ঐক্য হোক, কারণ এখন তো দেশের অবস্থা অনেক খারাপ। যে দেশটাকে আমাদের আগে স্বাভাবিক করতে হবে সবাই মিলে। দেন না হয় রাজনৈতিক ব্যবস্থা, গণতান্ত্রিক সিস্টেম ব্যবস্থা ভোটাভুটি এগুলা করা যাবে। আগে দেশটা স্বাভাবিক করতে হবে। সেটাই তো প্রধান উদ্যোগ ছিল, তাই না? তো বাকশাল গঠনের পেছনে কিছু গুরুত্বপূর্ণ কারণ এবং তার প্রভাব তুলে ধরা হলো। গঠন ও উদ্দেশ্য। দেখেন বাকশালটা কি কারণে গঠন করা হয়েছে? একদলীয় শাসন। বাকশাল ছিল একদলীয় রাজনৈতিক ব্যবস্থা যেখানে আওয়ামী লীগ, কমিউনিস্ট পার্টি, দেখতে হবে আপনার যখন স্বাধীনতার পরে কিন্তু স্বাধীনতা কিন্তু আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। সে আওয়ামী লীগের বাইরে কিন্তু ওরকম কোনো দল ছিল না। তারপরে কমিউনিস্ট পার্টি ছিল, জাতীয় লীগ এবং ন্যাশনাল আওয়ামী পার্টি, আ ন্যাশনাল আওয়ামী পার্টি একত্রিত হয়ে একটি দল গঠন করে। সব দলগুলা একত্রিত একটি দল গঠন করে। এর লক্ষ্য ছিল দেশের সমস্ত রাজনৈতিক শক্তিকে একত্রিত করে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করা। দেশের সমস্ত, সে কিন্তু বলে নাই সমস্ত রাজনৈতিক দলকে বাদ দিয়ে। সে বলছিল এর লক্ষ্য ছিল দেশের সমস্ত রাজনৈতিক শক্তিকে একত্রিত করে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করা। কারণ জাতীয় একটা ঐক্য প্রতিষ্ঠা করতে চেয়েছিল। কারণ ওই বিশৃঙ্খল পরিস্থিতিতে যদি সবাই
যার যার মতো থাকতো, রাজনৈতিক আবার প্রতিহিংসা বা ক্ষমতা যাওয়ার লড়াই বা রাজনৈতিক থাকতো, তাহলে কিন্তু দেশটা আরো পিছিয়ে যাইত। তার একটা উদ্যোগ ছিল যে আমরা রাজনৈতিক সব দল একত্রিত হয়ে দেশটা অন্তত সুশৃঙ্খল করা যাক বা শান্তিপূর্ণ বা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা যাক। তারপরে দেখেন জাতীয় ঐক্য উন্নয়ন। শেখ মুজিবুর রহমান মনে করতেন যে বহুদলীয় গণতন্ত্র তখনকার সময়ের জন্য উপযুক্ত নয়। দেখেন, সে কিন্তু বলে নাই সারা জীবনের জন্য এই ব্যবস্থা চলবে। সে বহুদলীয় গঠনতন্ত্র তখনকার সময়ের জন্য উপযুক্ত নয়। আসলেই তো। কারণ আপনি চিন্তা করেন তো, আপনি যখন ছোট থাকেন তখন আপনি তো অনেক কিছু ইচ্ছা করলেই আপনার মতো করে করতে পারেন না। করতে কি পারেন? কারণ মা-বাবা তো তখন আপনাকে বাধা দেয়। আপনি পানিতে ঝাঁপ দিবেন বা পানিতে নামবেন, অনেকক্ষণ গোসল করবেন। সেটা তো আপনার ভাল লাগতো। বাট আপনার ভাল লাগলেও কি আপনার আম্মু আপনাকে করতে দিত? বা করলে কি আপনাকে মার দিত কিংবা আপনাকে শাসন করে দেখা যায় নিয়ে আসতো? কিন্তু তারপরে আপনি হয়তোবা তখন ভাবতেন যে আসলে আমার মা আমার সাথে অন্যায় করতেছে। কিন্তু আদৌ কি সেটা অন্যায় ছিল নাকি আপনার ভালোর জন্যে করত? তাইলে আসলে আমরা জাতি আমাদের অনেকের প্রবলেমটা কি আমরা হচ্ছে পজিটিভ, পজিটিভ অনেকে আছে নেগেটিভ মেন্টালিটি। তো আমি ছোটবেলায় আমাদের যখন স্কুলে পড়তাম আমাদের একটা স্যার ছিল, স্যার গল্প করতেন যে কিছু মানুষই থাকে যারা হচ্ছে নেগেটিভিটি মানে নেগেটিভ জিনিসটাই সবসময় দেখে। যেমন একটা গ্লাসে যদি আপনি হাফ গ্লাস পানি দেন, কিছু মানুষ দেখবে যে হাফ গ্লাস ভর্তি। আবার কিছু মানুষ দেখবেন হাফ গ্লাস নাই মানে অ অর্ধেক ফাঁকা। তো কিছু মানুষটাই নেগেটিভ ভাবেই প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা পজিটিভলি থিঙ্ক করতে পারি। বাট দেখেন বাংলাদেশে তখন কিন্তু ওরকম কোনো গার্মেন্টস ব্যবস্থা ছিল না। একমাত্র কৃষি নির্ভরশীল একটা দেশ ছিল। বাংলাদেশের মাটি ছিল উর্বর। কৃষি ব্যবস্থা বা কৃষি সম্পদই সবচেয়ে মূল সম্পদ ছিল বাংলাদেশের। তো তখন সে কিন্তু জোর দিয়েছিল এই সেক্টরটাকেই বেশি যে যাতে এই আমরা যদি কৃষিতে অনেক ডেভেলপ করতে পারি তাহলে আমরা অন্তত তখন তো আমাদের খাবারের অভাব ছিল। যে অন্তত খাবারের চাহিদা মেটাতে পারবে বা মানুষ আ খেয়ে পরে বাঁচতে পারবে। তো যাই হোক তার এই উদ্যোগটা যে বাকশাল উদ্যোগটা যে মানুষ এককালীন একবার স্বৈরাচারী শাসন ব্যবস্থা বা স্বৈরাচারী তন্ত্র ছিল সেইটা আসলে আমি এটা বলে মনে করি না। কার্যক্রম ও নীতি। জাতীয়করণ তার কিছু কার্যক্রম সে ছিল জাতীয়করণ। এটা হয়তোবা কিছু, কিছু ব্যাপার ভুল হতে পারে, কিছু, কিছু ভালোও হইতে পারে। আপনি ভালোভাবে ভাবলে ভালো, নেগেটিভলি ভাবলে নেগেটিভ। এখানে দেখেন কার্যক্রম ও নীতি, জাতীয়করণ। বাকশালের অধীনে বেশ কয়েকটি অর্থনৈতিক খাত জাতীয়করণ করা হয়। বেশ কয়েকটি অর্থনৈতিক খাতকে জাতীয়করণ করা হয়। বিভিন্ন বেসরকারি শিল্প প্রতিষ্ঠান ও ব্যাংকগুলো সরকারের নিয়ন্ত্রণে নেওয়া হয়। মানে সরকার এটা সবকিছু নিয়ন্ত্রণের জন্যে তার নিজস্ব আন্ডারে নিয়েছিল যাতে দেশটাকে অন্তত established করা যায়। যেমন একটা দেশের অবস্থা মানুষ না খেয়ে মরতেছিল। দেশ কোনোভাবে চলতে পারতেছিল না। সরকার চাচ্ছিল কোনোভাবে দেশটাকে একটা স্বাভাবিক পর্যায়ে আনার ট্রাই করতেছিল। গ্রাম ভিত্তিক উন্নয়ন দেখেন। বাকশালের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল গ্রাম ভিত্তিক অর্থনৈতিক পরিকল্পনা যেখানে স্থায়ী শাসনকে শক্তিশালী করে তৃণমূল পর্যায়ে উন্নয়ন নিশ্চিত করা হবে। এখন এই যে সমালোচনা দেখুন সমালোচনা অনেকে বলে যে বাকশাল গঠনের কারণে শেখ মুজিবুর রহমানের স্বৈরা সরকারকে স্বৈরাচারী ও একনায়কতান্ত্রিক বলে সমালোচনা করা হয়। সেটা অনেকেই এটা বলতেছিল। কিন্তু আসলে আপনি বুঝতে হবে যে কখন কোনটা দরকার। আ আমাদের আসলে গণতন্ত্র আপনার বলে কি মনে হয়? আচ্ছা যদি গণতন্ত্র আমরা এটা পশ্চিমা সংস্কৃতি থেকে আমরা আসছে। তো ওদের ম্যাচুরিটি লেভেল বা ওদের মানুষের মানসিক মেন্টালিটি লেভেল আমাদের মানসিক মেন্টালিটি লেভেলের সাথে এখনো যায় নাই। কারণ আমরা ওদের থেকে ১০০ বছর পিছানো আছি। আমরা মানসিকভাবে এতটা ডেভেলপ এখনো হইনি। ওরা মানসিকভাবে যতটা ডেভেলপ। তো গণতন্ত্র যদি আপনি বলেন যে ১০ টা পাগল আছে, না ১৫ টা মানুষ আছে তার ভিতর ১০ জন হচ্ছে মেন্টালি সিক। তারা আসলে ভালো-মন্দ জাস্টিফাই করতে পারে না। তো তাদের দিয়ে যদি গণতন্ত্র দেন, তাহলে ওখানে তো ১০ জনই পাগল। আর ৫ জন হলো ভালো। তা হইলে আপনার গণতন্ত্রে তো ভোটাভুটি হয়ে জিতে যাবে হচ্ছে যে ও যারা পাগল তারাই, তাই না? তো মেইন কথা হচ্ছে গণতন্ত্র ঠিক আছে, একটা পর্যায়ের জন্যে ঠিক। গণতন্ত্র মানুষের অধিকার গণতন্ত্রের মাধ্যমে ফিরে পায়। এটা গণতন্ত্র কোনোভাবে খারাপ না। কিন্তু গণতন্ত্র পাওয়ার জন্যে তো
আমাদের অ্যাবিলিটি থাকতে হবে, বা গণতান্ত্রিক যে অধিকারটা, সেটা অধিকার দেওয়ার জন্য তো আমাদের লেভেলটা, ম্যাচুরিটি লেভেলটা ওই লেভেলে থাকতে হবে। কারণ আমরা ভালো মন্দ যাতে জাস্টিফাই করার অ্যাবিলিটি থাকে। কারণ আমি যদি ভালো মন্দ জাস্টিফাই করার অ্যাবিলিটি না থাকে, তাহলে তো আমি ভালোটা বুঝতে পারবো না। তাই ভালোটা বুঝতে না পারলে, আজকে দেখেন কিছু মানুষ, আমরা এখন তো অনেক শিক্ষিত, আমাদের সোসাইটিতে অনেক মানুষ শিক্ষিত, কিন্তু তারপরেও দেখেন মানুষ কি মানে ট্রেন্ডে চলতেছে না। একজন মানুষ হুট করে ইউটিউবে আসে একটা কিছু বলে দিচ্ছে, তার কথায় সবাই নাচতেছে, প্রত্যেকটা মানুষ নাচতেছে। আরে ভাই, সে কতটুকু যৌক্তিক বললো বা অযৌক্তিক বললো, তারটা আসলেও ঠিক বা বেঠিক, এটা নিজে কখনো অ্যানালাইসিস করে না, বা নিজে কখনো বুঝার ট্রাই করে না যে এটা আসলে এখনো যৌক্তিক কিনা। কিন্তু আমাদের আসলে প্রবলেমটা হচ্ছে যে আমরা নিজেরা কখনো ভাবি না, বা নিজেরা কখনো রিসার্চ করি না কোনো কিছু ডিসিশন নেওয়ার আগে। কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষের বোঝা উচিত, আমি আজকে একটা মানুষের কথা শুনে কেন তার কথায় চলতে হবে? কি আমার নিজস্ব বুদ্ধিমত্তা আছে, আমার নিজস্ব জ্ঞান আছে। সে কি বলল, কি আমি একটু রিসার্চ করি বা আমি একটু পড়ালেখা করি। কারণ আগে মানুষের জানতে হইলে হাজার বই পড়তে হইতো। কই এখন তো হাজার বই পড়তে হয় না। জাস্ট ইন্টারনেটে সার্চ দিলেই প্রত্যেকটা ইনফরমেশন আপনি পেয়ে যাচ্ছেন। তো তাহলে কেন আমাদের যাইতে হবে, মানে জ্ঞান অর্জন করার জন্য বা একজনের কথা অনুযায়ী নাচতে হবে? যে অনেকেই শোনেন, অনেকেই থাকে একটা দেশের প্রতি তার ক্ষোভ থাকে, বা একটা জাতির প্রতি ক্ষোভ থাকে। তার ব্যক্তিগত ক্ষোভের কারণে একটা জাতিকে সে ধ্বংস করার পায়তারা করতে পারে। বা অনেকে মেন্টালি সিক থাকতে পারে। তার সিকনেসের মতাদর্শ যদি আমরা ফলো করি বা আমরা স্মরণ করি, তাহলে তো আমরা জাতি হিসেবে ভুল পথে চলে যাব। কিন্তু প্রত্যেকটা মানুষ যদি একটা মানুষের কথায় নাচি, তাহলে তো এটা ভুল হবে। কারণ আপনার প্রত্যেকটা ব্যক্তি তার নিজস্ব বুদ্ধিমত্তা আছে, তার নিজস্ব অ্যাবিলিটি আছে বুঝার জন্যে। তাইলে কেন আমরা এটাকে ব্যবহার না করে আরেকজনের কথায় কে কি বলল, তার কথা অনুযায়ী আ নাচতে হবে। যাই হোক, ১৯৮৫ সালে ১৫ই আগস্ট মুজিবুর রহমান নির নির্মম হত্যাকাণ্ডের পর বাকশাল কার্যক্রম বন্ধ হয়ে যায়। এটা ছিল ঐতিহাসিক মূল্যায়ন। যাক, এই ব্যাপারগুলা, এই বাকশাল হচ্ছে যে ভালো দিক বা সম্ভাব্য ইতিবাচক প্রভাব ছিল। জাতীয় ঐক্যের প্রচেষ্টা ছিল তার। তৃণমূল উন্নয়ন করার তার উদ্দেশ্য ছিল। অনৈতিক অর্থনৈতিক পুনর্গঠন ছিল তার বাকশালের মূল উদ্দেশ্য, শেখ মুজিবুর রহমানের মূল উদ্দেশ্য। কিন্তু খারাপ দিক অনেকেই বলে যে এটা গণতন্ত্রের সংকোচন করছিল। সমালোচনা ও অসন্তোষ অসন্তোষ সৃষ্টি হয়েছিল, ব্যবস্থাপনার সমস্যা। ব্যবস্থাপনা ঠিকমতো করতে পারে নাই। তো আমার কথা হচ্ছে, এইসব ব্যাপারগুলা ছিল শেখ মুজিবুরকে নিয়ে। কিন্তু আমরা আজকে তাকে ভিলেন বানানোর ট্রাই করতেছি। সে ৭৫ কাল কি ছিল? আরে ভাই, বুঝতে হবে আজকে ২৪ সালে সবকিছু একটা সার্বভৌম স্বাধীন দেশ পাইছি। দেশের সরকার ব্যবস্থা পাইছি, দেশের পুলিশ ব্যবস্থা পাইছি, দেশের সেনাবাহিনী পাইছি। প্রত্যেকটা জিনিস পাওয়া যায়। দেশের জনগণও প্রত্যেকটা দেশের প্রতি আনুগত্য। কারণ দেশের ক্ষেত্রে কেউ কিন্তু অ মানে শত্রু না। প্রত্যেকটা মানুষ বাংলাদেশ তার নিজের দেশকে ভালোবাসে। সেইটা পাইলাম। তারপরেও দেশটাকে কন্ট্রোল করতে পারতেছে না ঠিকমতো। আর তখন ৫৫ বছর আগে ১৯৭১ সালে তাইলে দেশের অবস্থা কোন লেভেলে ছিল বলেন? আপনারা একটু ভাবেন যে তখন তো মানুষ শিক্ষিত ছিল না। তখন মানুষের ভিতরে আরো অবমনোটন ছিল, নৈতিকতা বোধ কম ছিল। তাহলে মানুষ তো সুযোগ পাইলে আরো সদ্ব্যবহারটা করত। তাইলে তার স এই সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য বিভিন্ন পদক্ষেপ তো নেয়াই হইতো। কিন্তু তাই বলে তাকে আমরা সমালোচনা করি? করা উচিত। কারণ যার নেতৃত্ব না হইলে বাংলাদেশের স্বাধীনতাই অর্জন করতে পারতেন না। আপনি হয়তো পাকিস্তানের সাথে থাকতেন। পাকিস্তানরা যারা সারা জীবন বাংলাদেশকে শোষণ করে গেছে। কারণ তারা পশ্চিমা বাংলাদেশের সাথে উৎপাদন করে সবকিছু তারা পাকিস্তানে নিয়ে যাইত। আজকে তারা দেখেন কিছুদিন আগেও বাংলাদেশ নিয়ে তারা বলতো যে যেই বাংলাদেশ আমাদের থেকে ওদের থেকে আমরা কত পিছায় ছিলাম, সেই বাংলাদেশ কিন্তু আমরা অর্থনৈতিকভাবে বা পাকিস্তানের থেকে অনেক আগায় গেছিলাম। কিন্তু এখন যে অবস্থা আল্লাহ জানে, জানি না কি হবে। তো এইটুকুই বলার ছিল, প্রত্যেকটা মানুষের আসলে নিজের বুদ্ধি দিয়ে ভাইবে দেন হচ্ছে ডিসিশন নেওয়া উচিত। অন্যের বুদ্ধি দিয়ে না ভেবে নিজের বুদ্ধি দিয়ে কাজে লাগায় ভাবা উচিত। সবাইকে ধন্যবাদ।